দুর্যোধন এগিয়ে গিয়ে হাসি মুখে জড়িয়ে ধরলেন যুধিষ্ঠিরকে। দুঃশাসন জড়িয়ে ধরলেন ভীমকে। সভায় উপস্থিত ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য এদের মুখে ফুটে উঠল প্রসন্নতার হাসি। উৎসবের ঘোষণা হলো হস্তিনাপুরে। না, এরকম কোনো ঘটনাই ঘটেনি মহাভারতে, কিন্তু এরকম কত মুহূর্তে কত সিদ্ধান্তই নেওয়া হয়েছিল মহাভারতের ঘটনা প্রবাহে, যার থেকে নিয়তি দুপক্ষকে এক ভিন্ন দিকে নিয়ে যেতে পারত। আজ মহাভারতের এমনই 5টি সিদ্ধান্ত নিয়ে কথা বলবো যেগুলো যুদ্ধ আটকাতে পারত। आज्ञा नहीं दुर्योधन, परामर्श। संधि कर लो। इस युद्ध में किसी की विजय नहीं, केवल हार ही हार है। মহারাজা শান্তনু এবং গঙ্গাদেবীর ছেলে হিসেবে ভীষ্ম জন্মগ্রহণ করেন এবং গঙ্গাদেবীর আশীর্বাদে ভীষ্ম হয়ে ওঠেন শৌর্যশালী এবং বীর। শান্তনু তার উত্তরাধিকারী হিসেবে ভীষ্মকে মনোনীত করলেন। একদিন নদীর তীরে মৎস্যকন্যা সত্যবতীর সাথে শান্তনুর দেখা হয়। প্রথম দেখাতেই শান্তনু মৎস্যকন্যার প্রেমে পড়ে যান। শান্তনু তাকে বিয়ের প্রস্তাব দেন। তখন মৎস্যকন্যা তাকে বলেন যে তিনি বিয়ে করতে পারেন, কিন্তু একটাই শর্ত আছে। শান্তনু এবং সত্যবতীর যে সন্তান হবে সেই যাতে পরবর্তী উত্তরাধিকারী হয়। শান্তনু এই কথাটি মেনে নিতে না পেরে ওখান থেকে ফিরে আসেন। যখন ভীষ্ম পুরো ঘটনাটি জানতে পারেন, তিনি সত্যবতীর সাথে দেখা করতে যান। তিনি সত্যবতীর কাছে প্রতিজ্ঞা করেন যে তিনি সিংহাসনে বসবেন না। সত্যবতী বললেন, ভীষ্মের পরবর্তী বংশধররা যদি সিংহাসনের দাবি করে তখন কি হবে? সেই প্রশ্নের উত্তরে ভীষ্ম প্রতিজ্ঞা নিলেন যে তিনি কোনোদিনই বিয়ে করবেন না। ভীষ্ম এই প্রতিজ্ঞা হয়তো মহারাজা শান্তনু সুখের কথা ভেবেই নিয়েছিলেন, কিন্তু তার এই প্রতিজ্ঞার ফল সুদূর প্রসারী। এই প্রতিজ্ঞার ফলস্বরূপ ভীষ্মের মতো একজন সুদক্ষ প্রশাসককে বাদ দিয়ে বিচিত্রবীর্য সিংহাসনে বসেন। তার অকাল মৃত্যুর পর নিয়োগ প্রথার প্রয়োজন হয়। তখন পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের জন্ম হয়। কৌরব এবং পাণ্ডবরা বিভাজন হন, যার অন্তিম পরিণতি ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। হয়তো গঙ্গাপুত্র ভীষ্ম যদি সিংহাসনে বসতেন, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে কোনোদিনই দরকার পড়তো না। ये तो खेल खेल में तुम अपना सब कुछ हार गए युधिष्ठिर। अपना राज्य, अपने भाई, संपत्ति, सम्मान सब गया भांजे। कैसे बिताओगे ये 12 वर्ष का वनवास? শকুনিকে আমরা মহাভারতের অন্যতম খলনায়ক হিসেবে জানি, কিন্তু মহাভারতের কিছু প্রচলিত সংস্করণ অনুসারে শকুনির পরিবারের সাথে হস্তিনাপুরের রাজপরিবার যে অন্যায় আচরণ করেছিল তার কখনোই ক্ষমা হয় না। ধৃতরাষ্ট্র বিবাহযোগ্য হলে ভীষ্ম তার জন্য পাত্রীর সন্ধান করতে থাকেন। সেই সূত্রে তিনি গান্ধার রাজের কাছে তাঁর রাজকুমারী গান্ধারীকে ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ করার জন্য অনুরোধ জানান। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন, তাই হয়তো গান্ধার রাজ তিনি তার মেয়েকে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দিতে রাজি হননি, কিন্তু তার ফল তার পুরো পরিবারকেই ভোগ করতে হয়। জোর করেই গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে গান্ধার রাজের পুরো পরিবারকেই বন্দি করে রাখা হয়, যার মধ্যে গান্ধার রাজকুমার শকুনিও ছিলেন। পুরো পরিবারকেই একজনের পরিমাপের খাবার দেওয়া হতো। সকলে না খেয়ে সেই খাবার তারা শকুনিকে খাওয়াতেন এবং শকুনির চোখের সামনেই সবাই একের পর এক মৃত্যুবরণ করেন। শকুনির বাবা মারা যাওয়ার সময় শকুনিকে বলেছিলেন তার হাড় দিয়ে পাশা বানাতে, যেটাই হবে শকুনির প্রতিশোধের অন্যতম অস্ত্র। শকুনি কখনোই কৌরবদের ভালো চাননি, তিনি সবসময় কুরুবংশের ধ্বংসই চেয়েছেন। তাই ছোট থেকেই তিনি দুর্যোধন দুঃশাসনের মনে পাণ্ডবদের বিরুদ্ধে বিষ ঢেলেছেন, যাতে পরবর্তীকালে তারা নিজেরাই শত্রুতা করে শেষ হয়ে যায়। পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে শত্রুতা আরও বাড়িয়ে তোলেন। যদি শকুনির পরিবারের সাথে এই ধরনের অন্যায় না হতো, তাহলে তিনি এই ধ্বংসের খেলায় মেতে উঠতেন না। কুরুক্ষেত্রের যুদ্ধের সম্ভাবনাও অনেকটাই কমে যেত। अपमान का विष पी लो अर्जुन, क्योंकि अब तो हमारा आत्मसम्मान भी इनके हाथों बिक चुका है। मुझे क्षमा कर दो। क्षमा? हमें और द्रौपदी को चौसर में दांव पर लगा दिया आपने, किंतु आज आप यहाँ बस खेल नहीं हारे हैं भैया, अपना पौरुष हार गए हैं। इसका विरोध
শকুনি তার পূর্ব পরিকল্পনা এবং প্রতিশোধের কারণে চাইতেন যাতে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে শত্রুতা আরও বেড়ে যাক, কারণ বিচক্ষণ শকুনি জানতেন যে এর মাধ্যমেই কুরুবংশ ধ্বংস হবে। কিন্তু যুধিষ্ঠির তার কি হলো? তিনি তো জানতেন কৌরব এবং শকুনি কেউই তাদের ভালো চায় না, তাও কেন তিনি এই পাশা খেলায় মেতে উঠলেন? বারবার হেরে যাওয়া সত্ত্বেও তিনি নতুন বাজি ধরলেন এবং শেষ পর্যন্ত সেই বাজিতে নিজের স্ত্রীকেও তুললেন। হতে পারে এই পাশা খেলাটাকে তখনকার দিনে একটি স্ট্যাটাস সিম্বল হিসেবে ধরা হতো, তবুও সমূহ বিপদ জেনেও একটি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করা একজন ধর্মপরায়ণ যুধিষ্ঠিরকে কি শোভা পায়? হয়তো তিনি যদি এই পাশাতে না বসতেন তাহলে এই রাজ্যও হারাতে হতো না, আর যুদ্ধেরও দরকার পড়তো না। इसी पल अंतर्महल जाओ और वो जिस हाल में हो उसे यहाँ लेकर आओ। आज इनके सामने भरी सभा में उसकी प्रदर्शनी होगी। ना 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 मूर्खता नहीं भीम, अब तुम পাশা খেলায় যুধিষ্ঠির যখন নিজের স্ত্রী দ্রৌপদীকে হেরে গেলেন, তখন দুর্যোধন দুঃশাসনকে বললেন অন্দরমহল থেকে দ্রৌপদীকে নিয়ে এসে নির্বস্ত্র করতে। একটা রাজসভায় এই ধরনের অন্যায় হচ্ছে জেনেও সেই সভাতে উপস্থিত ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্যের মতো মহাজ্ঞানী ব্যক্তিরা একটা প্রতিবাদ তো দূরের কথা, একটা কথা পর্যন্তও বলেননি। একজন যিনি কিনা সেই বংশের কুলবধূ, যাকে নির্বস্ত্র করার প্রক্রিয়া চলছে, আর তখন বাসুদেব কৃষ্ণকে এসে তার লজ্জা নিবারণের জন্য বস্ত্র দিতে হচ্ছে, আর পুরো হস্তিনাপুর চুপ করে বসে তা দেখছে। এই ঘটনার পর যে যুদ্ধ অবশ্যম্ভাবী তা সকলেই জানতেন, কিন্তু দ্রৌপদীর এই অপমান যদি থামানো যেত তাহলে ভীম দুঃশাসনের রক্তপান করার প্রতিজ্ঞা করত না। এমনকি দ্রৌপদীও এই প্রতিজ্ঞা করতেন না যে তিনি দুঃশাসনের রক্ত দিয়ে নিজের চুল ধোয়াবেন, তাহলে হয়তো যুদ্ধের সম্ভাবনা কিছুটা হলেও কমতো। मेरा एक निवेदन है, यदि हम पांडवों की साधारण सी मांग मान लेते तो। बस करो संजय। শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা হস্তিনাপুরে প্রস্তাব পাঠান। যদি হস্তিনাপুর 5টি গ্রাম পাণ্ডবদের দেয় তাহলে তারা তা নিয়েই সন্তুষ্ট থাকবে। কিন্তু যে 5টি গ্রাম পাণ্ডবরা চেয়েছিল সেগুলো কিন্তু ছিল স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ, পুরো সাম্রাজ্যের বাণিজ্যিক কেন্দ্র বলা চলে। দুর্যোধন ভালোভাবেই জানতেন এই 5টি গ্রাম যদি উনি পাণ্ডবদের দেন তাহলে পাণ্ডবরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এবং পুরো হস্তিনাপুরকে গ্রাস করে নেবে। তাই দুর্যোধনের কাছেও যুদ্ধ ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তবুও দুর্যোধন যদি এই প্রস্তাব মেনে নিতেন তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কিছু কাল অবধি এড়ানো যেত। সময়ের সাথে সাথে হয়তো এই যুদ্ধ আর হতোও না। বাসুদেব কৃষ্ণ নিজেই বলেছেন আমরা নিমিত্ত মাত্র, তেমনি মহাভারতের যুদ্ধে সমস্ত চরিত্রই নিমিত্ত, যা হওয়ার তাই হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়তিতে ছিল, তাই অনেক সুযোগ থাকা সত্ত্বেও এই যুদ্ধ এড়ানো সম্ভব হয়নি। তবুও আমরা আলোচনা কেন করি? এই রামায়ণ মহাভারত আমাদের পৌরাণিক ইতিহাসের এক একটি কালখণ্ড। ইতিহাস সবসময় আমাদের ভবিষ্যতের পথকে সুগম করে, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঠিক আর ভুল। যে বিষয়গুলো বললাম সেগুলো বাদ দিয়ে আর কোন কোন মোড়ে মহাভারতের এই যুদ্ধকে থামানো যেত বলে আপনার মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করি, তাহলে টার্গেট হোক 100টি কমেন্টে। ততক্ষণে আপনারা এই ভিডিওটি দেখুন এবং অনেক অনেক শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।